আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। গতকাল বিকালে আমরা বাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গেছি, যে কয়টা বাইক লাগবে, কত টাকার দাম, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সুগন্ধা বিচের ঠিক অপোজিট সাইডে, এই যে পানসি রেস্তোরাঁর পাশেই। যারা সাধারণত সুগন্ধার আশেপাশে থাকবেন তারা কিন্তু এই হোটেলের সামনে থেকে বাইক নিতে পারেন। আমার নাম বলবেন অথবা আমার চ্যানেলের ভিডিও দেখাই দিবেন, তাহলে আশা করা যায় আপনাদের থেকে কম রাখবে, কারণ তাদের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক আছে। যাই হোক, এখনো তাদের সবগুলা বাইক আসে নাই, আর আপনারা হয়তো বা ভিডিওটা একটু লেট করে দেখতেছেন। আমরা যখন এখানে গেছি তখন বাংলাদেশে তেলের সংকট চলতেছে। তারা সেই তেল আনতে গেছে বাইক নিয়ে, যেহেতু পাম্পগুলো রেগুলার তেল দেয় না এবং অনেক সিরিয়াল থাকে, সেহেতু মোটামুটি সময় লাগবে। চলেন আমরা নাস্তা করে নেই। নাস্তা চাইলে এই হোটেলেও করা যায়, এই হোটেলের নাস্তাটাও বেশ ভালো, তবে আমরা একটু ভিতরের দিকে নাস্তা করব। এই হোটেলের নাম হচ্ছে জাউবাগান রেস্টুরেন্ট। হোটেলের নাস্তাটাও বেশ কোয়ালিটিফুল। যারা সুগন্ধা পয়েন্টের আশেপাশে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে এই হোটেলে আপনি কখনো নাস্তা করছেন কিনা এবং তাদের খাবারগুলো আসলে কেমন। যাই হোক, নাস্তা করে আমরা বাইকের এখানে চলে আসলাম এবং ওনারাও পাম্প থেকে তেল ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসছে। এখান থেকে বোতলে ভরে তারা প্রত্যেকটা বাইকে দিবে। যদিও আমাদের বাইক নেওয়ার কথা ছিল সকাল 8টায়, প্রায় 10টা বাজে যেতেছে তাদের এই তেল আনা, তেল ভরা সবকিছু কমপ্লিট করে আমাদের এখান থেকে বের হইতে। যাই হোক, বাইকগুলো মোটামুটি চলে আসছে। আমরা গতকালকে বলে গেছিলাম আমাদের টোটালে 3টা বাইক লাগবে, একটা স্কুটি এবং দুটো হচ্ছে FZS ভার্সন 4। তবে আজকে আমাদের মতামত একটু পাল্টায় গেছে। আজকে আমরা এখান থেকে R15 ভার্সন 4টা নিতেছি, আরেকটা হচ্ছে FZS ভার্সন 4, আরেকটা নিব হচ্ছে আমরা স্কুটি। ইয়ামাহা R15টা পড়তেছে হচ্ছে 2500 টাকা একদম সারাদিন, অলমোস্ট 12 ঘন্টা প্লাস। আর FZS ভার্সন 4 পড়তেছে হচ্ছে 1500 টাকা সারাদিন। স্কুটি পড়তেছে হচ্ছে 1300 টাকা সারাদিন। তারপর হচ্ছে তেলের হিসাব। বর্তমানে যেহেতু তেলের অবস্থা স্বাভাবিক, সেহেতু এখন সরকারি রেট যেটা, সেই দামে আপনারা তাদের কাছ থেকে তেল নিতে পারবেন। আগের সরকার তেলের দাম রেখে গেছিল 120 টাকা, বর্তমান সরকার আরো 20 টাকা বাড়ায় তেলের দাম করছে 140 টাকা। তবে বর্তমানে কিন্তু আরো 5 টাকা বাড়ায় ফেলছে, এখন বর্তমানে তেলের দাম হচ্ছে 145 টাকা করে। যাই হোক, আমরা হিসাব নিকাশ করে সমস্ত টাকা আগেই ক্লিয়ার করে দিয়ে গেলাম। এখানে আপনাকে অতিরিক্ত কোনো টাকা জামানত দিতে হয় না। অনেক জায়গাতে এমন আছে ভাড়ার সম্পূর্ণ টাকা দেওয়ার পরেও অতিরিক্ত 1500-2000 টাকা তাদের কাছে জমা দেওয়া লাগে। এখানে এই ব্যাপারটা নাই। এখানে আপনি বাইকের এবং তেলের সম্পূর্ণ টাকা পরিশোধ করে রেখে যাবেন এবং ছোট একটা ফর্ম ফিল আপ করবেন। যদিও ওনারা আমাদের কাছ থেকে এবার কোনো ধরনের ফর্ম ফিল আপ করায় নাই, যেহেতু তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। ওনাদের আচরণ এবং বিহেভিয়ার যথেষ্ট ভালো। কক্সবাজারে বাইক নিয়েও প্রচুর পরিমাণ স্ক্যাম ঘটে, কিন্তু তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি 3-4 বার বাইক নিছি, আমি তাদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা দেখিনি। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করা ভালো, অর্থাৎ আপনি বাইক নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভিডিও করে নেবেন যে বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা, বাইকে কোনো সমস্যা আছে কিনা। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है। আমরাও চলেন যে বাইকগুলো নিব সেগুলো একটু চেকিং করে নেই। যেমন এই R15টা আমি এর আগে একবার নিয়েছিলাম, তখন ভালো ছিল। এবার হয়তো বা অ্যাক্সিডেন্ট করছে, বাইকে বেশ কিছু স্ক্র্যাচ আছে, যেমন এখানে দেখেন ফাটাই ফেলছে। আর যদি দেখি কোন কোন জায়গায় সমস্যা আছে, এই যে দেখেন এখানেও স্ক্র্যাচ ফেলাইছে। তারপরে আর কোথায় সমস্যা আছে, এই যে দেখেন এখানেও ঘষা খাওয়াইছে। এইভাবে অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন যে কোন কোন জায়গায় কি কি সমস্যা আছে, টাঙ্কিতে কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা। এই যে দেখেন এখানে ফাটাই ফেলছে। সুতরাং এই ব্যাপারগুলো ভালোভাবে ভিডিও করে নেবেন নেওয়ার আগে। নিজে থেকে সতর্কতা অবলম্বন করে রাখা ভালো। যাচাই বাছাই করতেছি, এখানে দেখা যেতেছে স্ক্র্যাচ আছে, 2টা দাগ আছে। যাই হোক, আর কোনো তেমন কোনো সমস্যা নাই। আর যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় এটা তাদের, এই ব্যাপার আপনার চিন্তা করার কিছু নেই। তবে আপনি নেওয়ার পরে বডিতে যদি কোনো দাগ টাগ ফালান, আপনাকে কিন্তু সেই দায়ভার নিতে হবে। আর হচ্ছে সমুদ্রে নামানো যাবে না, এটা তো স্বাভাবিক নিয়ম। তারপরে FZS ভার্সন 4টাতে যদি আমরা দেখি, এই বাইকটা মোটামুটি ফ্রেশ। এই বাইকে তেমন কোনো দাগ টাগ নাই, ক্লিয়ার বাইক। আর এ হচ্ছে স্কুটি, এটাও বেশ ফ্রেশ, তেমন একটা দাগ টাগ নাই। যাই হোক, এবার চলেন আমরা বের হই। তবে কলাতলি বিচ থেকে মেরিন ড্রাইভে ঢুকার যে রোডটা আছে সেই রোডটা বর্তমানে জ্যাম, যেহেতু ভিতরে কাজ চলতেছে মেরিন ড্রাইভ রোডে। এখন ওনারা বলতেছে যেহেতু এই রোডটা জ্যাম আছে, চলেন ভিতর দিয়ে একটা রোড আছে, আপনাদেরকে আমরা আগাই দিই, এত করে আপনারা জ্যামে পড়বেন না, তাড়াতাড়ি যেতে পারবেন। তারপরে এই যে দেখেন ওনারা 2জন আসতেছে আমাদেরকে আগাই দেওয়ার জন্য এবং আমরা তাদের পিছনে পিছনে যাব। যদি কলাতলি বিচ থেকে ঢোকার সময় মেরিন ড্রাইভের রোডটা আপনি জ্যাম পান, তাহলে আপনি চাইলে ভিতরের এই রোডটা ব্যবহার করতে পারেন। চলেন আপনাদেরকে দেখাই দিই রোডটা কোন দিক দিয়ে ঢোকা লাগে। আমরা চলে যাব হচ্ছে একদম ঢালুর উপরে,
যে আমরা সরাসরি ইউটার্ন না নিয়ে এই যে ওচা জায়গাটার বাম পাশ দিয়ে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে আমরা সরাসরি গ্রামের ভিতরে ঢুকে যাব এবং এই রাস্তা দিয়ে আমরা বের হতে পারবো মেরিন ড্রাইভ রোডের বেশ অনেক দূর আগায়। এত করে আমরা জ্যামে ট্যামে পড়বো না, আর যদি জ্যামে পড়িও তাহলে অনেক দূর আগায় যাব। যদিও এটা সম্পূর্ণ একটাই রোড, তাও তারা আমাদেরকে সম্পূর্ণ আগায় দিতেছে। ওকে, এই যে দেখেন আমরা এতটুকু রাস্তা আগে তারপরে বের হইলাম। এখন রাস্তা দেখা যেতেছে বেশ ফ্রেশ এবং এই রোডটা এখন মোটামুটি বেশ পুরাটাই ঠিক করে ফেলছে। যদিও অনেক সামনে আগে এখনো কিছুটা ভাঙ্গা আছে, তবে 2-1 মাসের মধ্যে এগুলোও ঠিক হয়ে যাবে। আর মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য তো আর আপনাদেরকে দেখানোর কিছু নাই। এই মেরিন ড্রাইভ রোডে যখন আপনি বাইক নিয়ে বের হবেন, আপনার ফিল থাকবে ভিন্ন রকম। আপনি যতবার বাইক নিয়ে এই রোডে ঘুরতে আসবেন, আপনার ততবারই ভালো লাগবে। একবারের জন্য কিন্তু আপনার বোরিং লাগবে না, একদম 100% গ্যারান্টি। যাই হোক, আমরা বাইক নিলাম হচ্ছে 3টা, আমরা আছি 6 জন এবং 6 জনে বাইক চালাইতে পারি। এই ব্যাপারটাও ভালো, যেহেতু আমরা আজকে সম্পূর্ণ টেকনাফ পর্যন্ত যাব না। টেকনাফ 0 পয়েন্ট ফালাইয়া আমরা যাব হচ্ছে শাহপরান দ্বীপে। সুতরাং একটা লম্বা রাস্তা, এই কারণে 6 জন বাইক চালাইতে পারলে ব্যাপারটা সুবিধার। 6 জনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ব্যাপারটা একদম এমন না। এখানে পুলিশ টুলিশ আসলে তেমন একটা ধরে না। আর যদি চেকপোস্ট কোথাও বসেই যায়, সেক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে বাইক আনছেন তারাই আপনাকে কল দিয়ে জানাই দিবে যে অমুক জায়গায় চেকপোস্ট আছে, আপনারা একটু লেট করে আসেন। যদি আপনারা লেট করে আসেন, কথার কথা 1 ঘন্টা লেট করে আসছেন পুলিশের কারণে, এর ফলে কিন্তু তারা আপনাদের কাছে অতিরিক্ত টাকা চার্জ করবে না। কিন্তু সাধারণত কখনো এই রোডে পুলিশ বাইক ধরে না। আমি এই নিয়ে 3-4 বার মেরিন ড্রাইভ পুরোটা ঘুরলাম, আমাকে একবারের জন্য কোনো পুলিশ ধরে নাই। তবে হেলমেট মাথায় রাখবেন। অনেক সময় হেলমেটের জন্য যারা গার্ড থাকে তারা আপনাকে টুকটাক কিছু কথা বলতে পারে। যদি আপনারা হেলমেটটা মাথায় রাখেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। সুতরাং এখানে লাইসেন্স থাকার প্রয়োজন নাই, আপনি বাইক চালাইতে পারলেই যথেষ্ট, আর তেমন কিছু না। যাই হোক, এখন মেরিন ড্রাইভের রোডটা বেশ সুন্দর তো করছে, তবে যদি আরেকটু প্রশস্ত করতো তাহলে হয়তো বা আরেকটু ভালো হইতো। কারণ মেরিন ড্রাইভে এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্টের ঘটনা বেশ অনেকবার ঘটছে, কারণ অনেকেই এখানে বাইক চালায় অনেক উল্টাপাল্টা, অনেক স্পিডে। সুতরাং মেরিন ড্রাইভে বাইক চালানোর ক্ষেত্রে আপনার বাইকের স্পিড 60 থেকে 70-এর মধ্যে রাখা সবচাইতে ভালো। তবে মাঝে মাঝে ওভারটেকিং এর ক্ষেত্রে আপনারা একটু কম বেশি করতে পারেন, সমস্যা নেই। আমাদের যেহেতু বের হতে বেশ সময় লাগা গেছে, এই কারণে আমরা এখন কোথাও থামতেছি না। আমরা সরাসরি শাহপরান দ্বীপে আগে যাব, তারপরে আসার সময় প্রত্যেকটা স্পটে থাইমা তারপর আমরা রাতে করে কক্সবাজার ফিরবো। এই কারণে আপাতত আমরা শুধুমাত্র বাইক চালানোর উপরে আছি, কোথাও থামতেছি না। এই যে দেখেন সিপার্ল ওয়াটার পার্ক, এটাতে আমাদের গতকালকে আসার কথা ছিল, কিন্তু আমরা যে বাস দিয়ে আসছি সেই বাস আমাদের এই ট্যুরটাকে পুরো মাটি করে ফেলছে। বাসে ওঠার কথা ছিল 11টায়, আমরা সেই বাসে উঠছি রাত 3:30টার পরে, এবং সেই বাসটা কক্সবাজার আসার কথা ছিল ফজরের সময়, তারা কক্সবাজার আসছে হচ্ছে দুপুর 2টা-2:30টার পরে। এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে চেক করে নিতে পারেন। যেহেতু আমরা কক্সবাজার অনেক দেরিতে আসছি, এই কারণে আমরা তেমন একটা ঘোরাঘুরি করতে পারি নাই। যাই হোক, এখান থেকে মোটামুটি ভাঙ্গা রাস্তা শুরু হয়েছে এবং একটা লম্বা রাস্তা পর্যন্ত এখনও এগুলা ঠিক করতেছে। তবে রাস্তা যেহেতু আর্মিরা ঠিক করে, সেহেতু আশা করা যায় এগুলো তেমন একটা সময় লাগবে না। আপনারা যদি আরও 3-4 মাস পরে আসেন তাহলে এই রাস্তাগুলো সম্পূর্ণ ভালোই পাবেন। এই যে দেখেন ভাঙ্গা রাস্তাটা হচ্ছে এই যে এখানে ছোট একটা বাজার বসে, যদি আমি জায়গাটার নাম ঠিক জানি না, আপনারা অবশ্যই যদি জানেন আমাদেরকে কমেন্ট করে জানাই দিন। এই বাজারটা বসার আগ পর্যন্ত রাস্তাটা কিছুটা ভাঙ্গা আছে, তারপরে আবার বেশ পুরোটা রাস্তায় ক্লিয়ার। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই যে দেখেন ভাড়া করা বাইকে 3 জন বসছে, যদিও তারা আপনাকে ভাড়া দেওয়ার সময় বলে দেয় যে বাইকে 2 জনের বেশি ওটা ঠিক না। এই কারণে তারা কি করে, ওইখানে 2 জন থাকে আর একজন সামনে আগায় যায়, তারপরে তারা বাইকটা নিয়ে ওই সামনের জনকে নিয়ে 3 জনে এবার ঘুরে। এখন এইভাবে বাইক ভাড়া নিয়ে আপনারা 3 জনে তো ঘুরতে পারবেন, তবে বাইকে 3 জন না ওঠা ভালো। যদি আপনাকে এইভাবে ধরতে পারে বাইকের মালিকরা, তাহলেও সমস্যা হয়ে যাবে। এছাড়াও আর্মি বিজিবি যারা থাকে তারাও হয়তো বা টুকটাক কিছু বলতে পারে, সাধারণত বলে না, তারপরেও বলতে পারে, সম্ভাবনা আছে, এতে কিছু আসা যায় না। যদি বাইকের মালিকরা জানে তাহলে সমস্যা হবে। যাই হোক, এখন আমি স্কুটিটা নিলাম, একটু স্কুটিটা চালাইতেও বেশ ভালোই লাগে। মানে এখানে ক্লাস নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র গিয়ারটা ঘুরেলেই চলছে, তার মতো করে চলতে থাকে। স্কুটিটা চালানো খুবই সহজ এবং বসেও খুব আরামদায়ক। R15টাও আমি একটু নিয়েছিলাম, R15টা আমার বেশ প্যারাময় লাগে, শুয়ে শুয়ে চালানো লাগে, কোমর ব্যথা করে, আবার হাতের উপরে প্রেশার পড়ে। মানে যারা সাধারণত R15 চালায় অভ্যস্ত না, তারা কিন্তু বেশিক্ষণ R15 চালাইতে পারবে না। তবে কমফোর্টের দিক থেকে FZS ভার্সন 4
অর্থাৎ এফজেডএস এর যে সিরিয়ালটা আছে ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 এগুলা চালায় বেশ আরাম। আর সমুদ্রের পাশ দিয়ে এইভাবে এক পাশ সমুদ্র আর এক পাশ পাহাড় এবং রাস্তা সম্পূর্ণ ফাঁকা, এমন রাস্তা দিয়ে স্কুটি চালানোর মজাই কিন্তু আলাদা। এই যে অনেকে ঘুরতে আসে এই বাসগুলা নিয়ে, এই বাসগুলো থেকে শত শত গুণে ভালো হচ্ছে বাইক। এই বাসগুলা আপনার ব্যক্তির ইচ্ছা মতো আপনাকে থামাবে না, তারা তাদের নির্দিষ্ট স্থানে যায় থামাবে। কিন্তু যদি আপনার কাছে বাইক থাকে, আপনি আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে থামতে পারবেন, যেখানে খুশি সেখানে ছবি তুলতে পারবেন, যতক্ষণ খুশি আপনি চালাইতে পারবেন, যতক্ষণ খুশি আপনি জিরাইতে পারবেন। যাই হোক, আমরা টেকনাফে চলে আসলাম অলমোস্ট 0 পয়েন্টে। এই টেকনাফ 0 পয়েন্টে আমরা এর আগেও একবার আসছিলাম, তবে এই 0 পয়েন্টে আসার পরে আমি আর কোনো রাস্তা খুঁজে পাইনি। এই বড় ভাই, শাহপুরান দ্বীপটা কোন দিকে? এদিকে সোজা না? তবে আজকে আমরা শাহপুরান দ্বীপে যাবই। আচ্ছা, দোকান থেকে বলতেছে এই রোড দেওয়ার সামনে, এবং এখানে দেখি সিএনজিও যাইতেছে সম্পূর্ণ বালু। খুব সম্ভবত এই রাস্তাটাও তারা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিয়ার করে ফেলবে আশা করা যায়। এই বালু দিয়ে বাইক কিন্তু আস্তে চালাবেন, বাইক খুবই স্লিপ কাটে। আস্তে। বাহ, এদিক দিয়ে রাস্তাটা তো বেশ ভালো। আমি তো ভাবছিলাম এদিক দিয়ে রাস্তাই নেই। যদিও তারা বাইকের সাথে মোটামুটি অনেকগুলো হেলমেট দিছে, কিন্তু কেউ হেলমেট পরতে রাজি না। এই হেলমেট নিয়ে যে কত ঝামেলা হয়েছে, অলরেডি আমরা একটা হেলমেট একটা দোকানে বসছিলাম, সে দোকানে ফালে রেখে চলে আসছি। এখন আমরা রাত্রে যাওয়ার সময় ওই দোকানে দেখবো যে হেলমেটটা ওইখানে আছে কিনা। আর যদি হেলমেট না দেয় তাহলে হেলমেটের জরিমানা আমাদেরকে দিতে হবে। আর যদি ওই দোকানদার আমাদেরকে হেলমেট দিয়ে দেয় তাহলে তো ভালো। যাই হোক, শাহপুরান দ্বীপের এই রোডটাও বেশ ভালো। যাই হোক, কিছু দূর আগাইয়া আমরা একটা কারণে এই দোকানে বসলাম, এবং কিছুক্ষণ জিরানোর পরে আমরা যখন এখান থেকে বের হলাম, এই দোকানে আবার আরেকটা কাঁধের ব্যাগ রেখে চলে গেছি। মানে যেখানেই বসতেছি কিছু না কিছু রেখে চলে আসতেছি, কিন্তু যার কাঁধে ব্যাগ ছিল তার কাঁধে যে এখন ব্যাগ নাই তার কোনো খবরই নেই, সে তো রেখে চলে আসছে। এটা আমরা বুঝতে পারি হচ্ছে যখন শাহপুরান দ্বীপে আমরা যাই। শাহপুরান দ্বীপে যাওয়ার সময় এই রোডটা কিন্তু বেশ সুন্দর। বর্ষাকালে হয়তো বা এই রোডটাকে আরো বেশি সুন্দর লাগে। এই রাস্তার দুই পাশে আপনার চোখ যত দূরেই যাক না কেন, আপনি দেখবেন যে শুধুমাত্র এখানে লবণ চাষ করা হইতেছে। সুতরাং আপনারা চাইলে এখানে বাইক থামায়া এগুলো ভালোভাবে দেখতে পারেন। এখানে যদি আপনারা খেয়াল করেন, এই যে ব্র্যাকেটগুলো দিছে, যেগুলোকে আইল বলা হয়, আইল দিয়ে কিন্তু তারা এখানে কোনো ধরনের চাষাবাদ করতেছে না। এখানে তারা সাধারণত পানিগুলো জমায় রাখে, তারপর এখান থেকে লবণ চাষ হয়, এবং এখান থেকে এভাবে ট্রাক্টরগুলোর মাধ্যমে লবণগুলা প্রসেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। সুতরাং এই যে লবণের প্রসেসিং প্রক্রিয়া, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু নাইমে এগুলো দেখতে পারেন, এগুলোর সম্পর্কে জানতে পারেন। যাই হোক, এত দূর আসার পরেও আমি তো ভাবতেছিলাম এখানে কিছু থাকবে না। এখানে দেখি বিশাল বড় গ্রাম, বিশাল বড় গ্রাম এবং বিশাল বড় বাজার, প্রচুর মানুষের আনাগোনা। মানে মনে হইতেছে না যে আমরা বাংলাদেশের একদম শেষ মাথায় চলে আসছি। যাই হোক, অনেকক্ষণ রাইড করার পরে মাঝামাঝি দু এক জায়গায় জিরেছি। সব মিলিয়ে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে শাহপুরান দ্বীপে আসতে আমাদের সময় লাগছে প্রায় 3 ঘন্টার মতো। আমরা চাইছিলাম ব্রিজ দিয়ে বাইক ঢুকানো যায় কিনা, কিন্তু প্রাথমিক অবস্থায় যদিও এখানে দু একটা বাইক ঢুকাইতে দিছে, তারপর থেকে এখানে আর বাইক ঢুকাইতে দেয় না। যেহেতু এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে, বাইক ঢুকাইলে একটা হিবিজিবি হয়ে যাবে, এই কারণে তারা এখানে বাইক ঢুকাইতে দেয় না। তবে এখানে বাইক পার্কিং করার, গাড়ি পার্কিং করার বেশ ভালো জায়গা আছে, এখানে করা যায়। চলেন আমরা আমাদের বাইকগুলোকে এখানে পার্কিং করে দিই। পার্কিং করে জাস্ট গাড়লকটা করে রাখলেই হবে, আর তেমন কোনো সমস্যা নেই। যদি গাড়লক ভাঙ্গা হয়, অর্থাৎ কেউ যদি চুরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা টের পেয়ে যাবে। অর্থাৎ আপনি যাদের কাছ থেকে বাইক আনছেন, বাইকে তো অবশ্যই ট্রাকার লাগানো আছে, গাড় ভাঙলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই কারণে সাধারণত এখানে বাইক চুরি হয় না, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই, গাড়লক করে রেখে গেলেই যথেষ্ট। তবে হেলমেটগুলা এখানে রাখা যাওয়া উচিত না, হেলমেটগুলা সাথে রাখা ভালো, কারণ হেলমেট যে কেউ নিয়ে যেতে পারে। এখন চলেন আমরা এখান থেকে টিকিট কাটি। এই ব্রিজে ওঠার জন্য 10 টাকা করে টিকিট লাগে। কত করে টিকিট? 10 টাকা। 10 টাকা। 6 জন আছে। হ্যাঁ, এই যে দেখেন, প্রথম দিকে কিন্তু এইভাবে 2-4টা বাইক ঢুকছে, কিন্তু এখন আর ঢুকতে দেয় না। এ হচ্ছে শাহপুরান দ্বীপের ভিউ, বেশ সুন্দর। যদিও অনেক রোদ আছে, কিন্তু এখানে বেশ বাতাসও আছে। আরে ওইটা কি দেখা যায় সমুদ্রের মাঝখানে? হ্যাঁ, হাঁটতেছে ভাই, সমুদ্রের এত মাঝখানে দেখেন উনি হাঁটতেছে, কোমর পর্যন্ত পানি। কতদূর ভিতরে আমি আপনাকে দেখাই। ওই যে দেখেন, সমুদ্রের শুরু হয়েছে ওইখান থেকে, এত ভিতরে, অথচ মাত্র কোমর পানি। আপনি চিন্তা করছেন? এখান থেকে মাছ ধরার জন্য নৌকাগুলা ছাড়ে, অথবা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কিন্তু স্পিড বোটগুলো এখানে পাওয়া যায়।
এই স্পিড বোটগুলো দিয়ে আপনারা চাইলে সেন্ট মার্টিনও যেতে পারবেন, অথবা আপনারা যদি চান সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসবেন, সেক্ষেত্রেও 150-200 টাকা ভাড়া দিয়ে, অর্থাৎ জনপ্রতি 150-200 টাকা করে ভাড়া দিয়ে আপনারা কিন্তু সমুদ্রের মাঝখান থেকেও ঘুরে আসতে পারেন। মোটামুটি 20-30 মিনিট তার আপনাদেরকে ঘুরায় নিয়ে আসবে। এই যে দেখেন এখানে একজন মাছ ধরতেছে। আমি তো দেখলাম এখানে বেশি একটা গভীর না, কোমর পর্যন্ত পানি। এখানে কি মাছ পাওয়া যায়? চলেন দেখি উনি কি মাছ ধরে। জাল তো ফালাইলো কিছুক্ষণ আগে, এখন উনি উঠাইতেছে। চলেন দেখা যাক কেমন মাছ হয়। আপনার কি মনে হয় বড় কোনো মাছ এখানে পড়বে? দেখা যাক কি পায়। এগুলোতে পোনা মাছ, লাউলাতানি না কি বলে, একদমই ছোটখাটো একটা মাছ আসছে। যাই হোক, এখানেও দেখেন একটা ঘাট আছে, এখানে আমরা টুকটাক ছবি টবি তুললাম এবং এখানে লেখা আছে বাংলাদেশ কোস্ট গার্ড চেকপোস্ট। কোনো শিপ টিপ আসলে হয়তো বা এখানে টুকটাক চেক টেক করা হয়। যাই হোক, এখানে আর তেমন আহামরি দেখার কিছু নাই। চলান আমরা টেকনাফ যাই এবং টুকটাক খাওয়া দাওয়া করি। প্রায় 2:30-3টা বাজে যেতেছে। আমরা এখন টেকনাফ চলে আসছি। টেকনাফ আসার পরেই এখানে একটা হোটেল আছে, দেখেন নাম হচ্ছে ভাই ভাই বাদঘর। এখানে আমরা আমাদের বাইকগুলো রাখলাম। হোটেলের সামনেই আপনি বাইকগুলো পার্কিং করতে পারবেন। যদিও এখানে হোটেলটা খুব হাইফাই না, খুব হাই লেভেল না, তবে খাবারের অবস্থাটা কি সেটা একটু দেখার দরকার আছে। আমরা যদি কক্সবাজার যেয়ে খাইতে চাই তাহলে রাত 11টা-12টা বাজবে। আশা করা যায় এটা থেকে আমরা টুকটাক কমে খাইতে পারবো। এখানে ফুচকা টুচকাও আছে, আপনারা চাইলে খাইতে পারেন। চলেন দেখি খাবারের দামের কি অবস্থা, কি কি খাবার আছে। এটা কি পাহাড়ি মুরগি? কত করে? মামা বাচ্চা মামা প্যাকেজ 230 টাকা, সাথে শুটকি ভর্তা, আলু ভর্তা থাকবে, সবজি থাকবে আর ভাত থাকবে আনলিমিটেড। কতটা প্যাকেজ তাই তো? টোটালি প্যাকেজ কত টাকা বললা? 230 টাকা। আর এটা 220 টাকা, এটা 2 পিস বাচ্চা। এটা কি মাছ? এটা বাইলা। এটা 170 টাকা বাচ্চা প্যাকেজ বাইলা। আমরা পোয়া বলি, আপনারা বাইলাই বলি, পোয়াই বলি। এটা বাইলা বলি। মানে আমরা যে সিঙ্গেল মাছ নেই আর কি প্যাকেজ ছাড়া, মানে এটা প্যাকেজ দিলাম। বাজা করে পোয়াটা আছে, প্যাকেজ সারা লয়ে লাভ না, প্যাকেজ দিলাম। আপনারা যদি মামা আলাদা নেন আবার 50 টাকা কম। এগুলো একটা খাওয়ার পর যদি এক্সট্রা খাইতে চান, এটা মাছ 170 টাকা বিক্রি করি, 50 টাকা কম হয়ে যাবে বাচ্চাটা। আলাদা এরকম মুরগি প্যাকেজ নিলে প্যাকেজের দাম হয়, চিংড়ি নিলে কত? একটা পিস চিংড়ি মামা 100 টাকা। একটা কেজি মামা 1300 টাকার মধ্যে কেজি আছে। একটা কেজির মধ্যে মামা মাত্র 20টা ধরে মামা 1300 টাকা কেজি আছে এটা। আমি বলি খাবার ভালো হলে মামা সমস্যা নেই, ভালো না। মুরগি কত? 230 টাকা। 230 আর 220 টোটাল প্যাকেজ দেয়া। শুটকি ভর্তা থাকবে, আলু ভর্তা থাকবে। আলু ভর্তা থাকবে, আলু ভাজি থাকবে, ভাত আনলিমিটেড, যা খাইতে পারেন পেট ভরে। আচ্ছা দেখি। এই তোরা কি খাবি? মুরগি আছে, চিংড়ি মাছ আছে, লগে আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলো থাকবে, ওই ভাত আনলিমিটেড। মুরগি মুরগি এই ইলিয়াস মুরগি ঠিক আছে। তুই কি লবি? মুরগি। আমিও মুরগি। যাবে মুরগি লইলাম ভাই। মুরগির প্যাকেজটা সবাই রে। তাদের খাবারের দামগুলো আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে খাবারের মানটা কেমন। তবে ভাতগুলো একটু আঠালো, তারা খুব সম্ভবত এখানে মার ফালায় না। ভাতের যে মারটা থাকে সম্ভবত তারা এটা শুকায় ফেলে, যার কারণে ভাতটা কিছুটা আঠালো থাকে। তবে খারাপ লাগে না খাইতে, এবং তাদের গোস্তের তরকারিটা বেশ ভালো ছিল, আলুর ভর্তাটাও বেশ ভালো ছিল, ডালটাও বেশ ভালো ছিল, খারাপ না। যাই হোক, এবার আমরা টুকটাক খাওয়া দাওয়া করে এখান থেকে বের হইলাম। প্রায় 3:30-4টা বেজে যেতেছে। এখন আমরা টুকটাক নানান জায়গায় বসবো, ছবি টবি তুলবো, কারণ বিকালবেলা এই মেরিন ড্রাইভের ভিউ 100-200। বিকাল 4টা থেকে সূর্য ডুবা পর্যন্ত এই মেরিন ড্রাইভ রোডের সাথে বাংলাদেশের আর কোথাও কোনো জায়গার তুলনা হইতেই পারে না।
ওকে, এখন বাজতেছে হচ্ছে রাতের 8:38 আর এখন আমরা আছি হচ্ছে হিমছড়িতে। এখনো কয়েকটা দোকান খোলা আছে, টুকটাক কয়েকজন কেনাকাটা করার জন্য আসছেন। আমরা কক্সবাজার যেয়ে তাদেরকে বাইক দিতে দিতে সময় লাগাবো 10টা থেকে 10:30, এবং তাদের সাথে আমাদের ওইভাবে কথা ছিল। সুতরাং প্রায় 12 ঘন্টা প্লাস আমরা তাদের জন্য বাইকটা নিলাম। এভাবে কিন্তু আপনারা সারাদিনের জন্য চুক্তি করেও তাদের কাছ থেকে বাইক নিতে পারবেন, এতে করে আপনাদের প্রাইসটা কিছুটা কম পড়বে। তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি। আগামীকালকে আমাদের প্ল্যান হচ্ছে বান্দরবন যাওয়া, কক্সবাজার থেকে বান্দরবন, আবার বান্দরবন থেকে তারা আমাদেরকে রাতে কক্সবাজার নামাই দিয়ে যাবে। যদি আপনারা কক্সবাজারে আসেন এবং একদিনের জন্য কক্সবাজার থেকে বান্দরবন ট্যুর দিতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখেন, যাতে করে আমরা ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।